পশ্চিম আকাশে রক্তিম সূর্যটা ডুবে গেছে অনেকক্ষণ আগে। রাজশাহী শহরের দুই প্রভাবশালী পরিবারে তখনও চলছে সংঘর্ষ। এ যেন ক্ষমতার লড়াই, নিজেদের শক্তি জাহির করার লড়াই। আমরিন আখি রহমানকে জড়িয়ে ধরে আছে। চোখের সামনে এমন অবস্থা দেখে তিনি ভীষণ ভেঙে পড়েছে। আমরিনের চোখ পড়ে দৃশ্যর দিকে। গোলাপি আভা মিশ্রিত এক নতুন বউ, যার আর্তনাদের শব্দ সবচাইতে বেশি শোনা যাচ্ছে। হবে নাইবা কেন? দুই পক্ষই তার আপনজন। যেই জিতুক হারত তারই। চোখের কাজল লেপটে এলোমেলো অবস্থায় মেয়েটাকে কি মারাত্মক লাগছে। আচ্ছা, সেও তো অনেক সুন্দর, কিন্তু বউ সাজে তাকে কি ঠিক এতটা মায়াবী লাগবে? দৃশ্যর গালে আঙ্গুলের ছাপ। এই দুর্বিষহ অবস্থায় ও মেয়েটাকে কেমন মায়াবতী লাগছে। মাহাদ ভাইয়া নিশ্চয়ই এই মায় আটকে গেছিল। বউ সাজার পরও মেয়েটার মধ্যে একটা বাচ্চা বাচ্চা ভাব রয়ে গেছে। এই মুহূর্তে এই মেয়েটার উপর ভীষণ হিংসে হচ্ছে তার। ঠিক সেই সময় বাসায় হন্তদন্ত হয়ে প্রবেশ করে মাহিম। সে বাইরে থেকে চিৎকার চেঁচামেচির শব্দ পেয়ে দৌড়ে আসে, কিন্তু বাসায় পৌঁছে এই পরিস্থিতি দেখে হতবম্ব হয়ে যায়। বিকেলে তার ভাই কল করে জানিয়েছে সে বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসছে। কথাটা শুনে প্রথমে মাহিম চমকে গেলেও পরে ভীষণ খুশি হয়েছে। ওই বাচ্চা মেয়েটা ভাবি হিসেবে একদম পারফেক্ট, দেখতেও পুতুল। কিন্তু তার ভাইয়ের এত কিসের তারা বিয়ে করার? ভেবেছে বাসায় আজ দাদির একটু ড্রামা দেখবে। এই বুড়ি একটা ড্রামাবাজ। তবে আজকের ড্রামাটা অনেক ইন্টারেস্টিং হবে। কিন্তু এই জায়গাতে তো অন্য কাহিনী চলছে। তার ভাই নিজের শালার সাথেই যুদ্ধ শুরু করেছে। তবে বিষয়টা অনেকটা সিরিয়াস পর্যায়ে পৌঁছে গেছে, সেটা বুঝতে একটু সময় লাগল। আমজাদ রহমান কি করবে ভেবে পাচ্ছে না। মাহাদ আর ফাহিম একে অন্যকে আঘাত করছে, যেন কোনো প্রতিযোগিতা চলছে। শামসুন্নাহার বেগম বিলাপ করে বলছেন, আমার নাতির কেউ বাঁচা। ওই জল্লাদের বংশ আমার নাতিরে শেষ কইরা ফালাইব। ওই কেউ ধর। আরিফ মাহাদ আর ফাহিমকে থামানোর চেষ্টা করছে। মাহিম দৌড়ে গেল মাহাদকে ছাড়াতে। মাহিম বলল, ভাই কি শুরু করেছ? থামো বলছি। মাহাদ ক্ষিপ্ত হয়ে বলল, ছাড় আমাকে। একে তো আজ মেরাই ফেলব। ওরা বাবাকে অপমান করেছে, আর আমার দৃশ্যর গায়ে কতবার হাত তুলেছে জানিস? সব কয়টার হাত ভাঙব আমি। ফাহিম একটা ঘুষি দিয়ে চেঁচিয়ে বলল, আসো দেখি কে কার হাত ভাঙে। মেয়েবাজ কোথাকার। মেয়ে দেখলে তোদের মাথা ঠিক থাকে না। আমার বোনের দিকে বদ নজর দিয়েছিস? তোর চোখ উপড়ে ফেলব। আরে শালা, তোর বোন আমার বউ। ওর দিকে আমি যেমন খুশি তেমন নজর দিব। তুই বলার কে? কিসের বউ? আমার বোনকে কোনোদিনই তোর হাতে তুলে দিব না। আমার বউকে তুই তুলে দেওয়ার কে? এই বলে এদের মধ্যে আবার ঝামেলা শুরু হয়েছে। মাহাদের বুকটা জ্বলে যাচ্ছে। তার চোখের সামনে এই মানুষগুলি বাবা আর চাচুকে অপমান করে যাচ্ছে। তার ভালোবাসা, তার স্ত্রীর গায়ে হাত তুলছে। আজ সে কিছুতেই এদের ছাড়বে না। সব কটাকে মাটিতে পুঁতে ফেলবে। আশরাফ হুসাইন এই ঝামেলার মাঝে দৃশ্যর সামনে এসে তার হাত ধরে দাঁড় করাল, আর বলল, তোর মতো কুলাঙ্গার মেয়ের জন্য আজ এই দিন দেখতে হচ্ছে। চল এখনই এখান থেকে। আর এক মিনিটও এই জায়গায় থাকব না। দৃশ্য কাঁদতে কাঁদতে বলল, আমি কোথাও যাব না বাবা। মাহাদকে ছেড়ে আমি যাব না। ও আমার স্বামী। ওকে ছেড়ে আমি থাকতে পারবো না। আশরাফ প্রচণ্ড রেগে আবার দৃশ্যর গালে একটা থাপ্পড় বসিয়ে বললেন, তুই যাবি না, তরও ঘাড় যাবে। আমি মানি না এই বিয়ে।
আমার মান সম্মান ধুলায় মিশিয়ে ছেড়েছিস তুই। তোর নিস্তার নাই আজ। বাবা প্লিজ, আমি যাব না। তুমি না মানলেও ওই মানুষটা আমার স্বামী। ওই মানুষটার হাত আমি কোনোদিন ছাড়ব না। চুপ বেয়াদব। তোর মতো মেয়েকে জন্মের সময় মেরে ফেলা উচিত ছিল। নষ্টা মেয়ে কোথাকার। আশরাফ প্রচণ্ড রেগে দৃশ্যর হাত ধরে দরজার কাছে নিয়ে যেতে চাইলে আমজাদ রহমান সামনে দাঁড়ায়। এতক্ষণ তিনি সব মুখ বুজে সহ্য করলেও এখন আর পারলেন না। তিনি কঠিন সুরে বললেন, আশরাফ বৌমার হাত ছাড়ো। আমার ঘরের লক্ষ্মীকে এইভাবে নিয়ে যেতে পারবে না। যেভাবেই হোক বিয়েটা তো হয়েছে, সেটা তুমি অস্বীকার করতে পারবে না। তাই সে তার স্বামীর বাসায় থাকবে। আশরাফ হুসাইন ক্ষিপ্ত হয়ে বললেন, আমার মেয়ে আমি নিয়ে যাব। দেখি কে আটকায়। আমি আটকাব। দেখ, এই সব ঝামেলা করে কোনো লাভ হবে না। আমার ছেলে যেহেতু বিয়ে করেছে সেহেতু দৃশ্য এখানেই থাকবে। বৌমা যদি যেতে চাইতো আমি মানা করতাম না, কিন্তু তুমি তার ইচ্ছার বিরুদ্ধে নিয়ে যাচ্ছ, সেটা আমি হতে দিতে পারি না। রাগে আশরাফ হোসেনের কপালের রগ ফুলে উঠেছে। এই মানুষটির সামনে সে কখনোই মাথা নত করবে না। সে জোর করে দৃশ্যকে নিয়ে যেতে চাইলে আমজাদ রহমান তাকে সামনে দাঁড়িয়ে বাধা দেয়। আশরাফ হুসাইন রেগে হিতাহিত জ্ঞান ভুলে আমজাদ রহমানকে বুকে জোরে ধাক্কা মেরে সরিয়ে দেয়। আমজাদ রহমান সোজা যেয়ে পড়ে পাশের ছোট কাচের টেবিলে। সাথে সাথে টেবিলের কাচ ভেঙে বিকট শব্দ হয়। দৃশ্য চিৎকার দিয়ে উঠে। আখি রহমান অস্থির চোখে সেদিকে তাকিয়ে আছে। মাহাদ আর ফাহিম নিজেদের মারামারি ভুলে দাঁড়িয়ে পড়ে। মাহাদের হাত কাঁপছে। মুহূর্তের মধ্যেই কি হয়ে গেল কেউ বুঝতে পারল না। আমজাদ রহমানের কপাল বেয়ে রক্ত ঝরে পড়ছে। তিনি উঠে বসতে চাইলেন, কিন্তু বুকের তীব্র ব্যথায় কিছুতেই উঠতে পারছে না। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তিনি জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলেন। মাহাদ দৌড়ে বাবার কাছে এসে বসল। মাহিম আর আরিফও দৌড়ে আসল। মাহাদ জোরে কাঁদতে লাগল আর বলল, বাবা তুমি ঠিক আছো? কষ্ট হচ্ছে তোমার? এই মাহিম, জলদি গাড়ি বের কর। বাবাকে হসপিটালে নিতে হবে। বাবা, বাবা, কথা বলো বাবা। আমজাদ রহমান এক পলক ছেলেকে দেখল। ছেলেটা বাচ্চাদের মতো করছে, ঠিক যেমন ছোটবেলায় করত। বাবা বলতে পাগল ছেলেটা। মাহিম কি করবে ভেবে পাচ্ছে না। দৌড়ে গেল গাড়ি বের করতে, কিন্তু আদৌ গাড়ি চালাতে পারবে কিনা সন্দেহ। মাহাদের মামা কিছু বুঝতে পেরে আমজাদ রহমানের বুকে ঘষতে লাগলেন। আখি রহমান শাড়ির আঁচল দিয়ে কপালের রক্ত মুছে দিচ্ছেন। দৃশ্য দৌড়ে আমজাদ রহমানের পায়ের কাছে বসে পড়ল। তার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটির আজ এই অবস্থা। মাহাদের মামা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আশরাফ হুসাইনের কলার চেপে ধরে শাসিয়ে বললেন, তোমার সাহস কি করে হয় আমজাদ ভাইয়ের গায়ে হাত তোলার? এত অহংকার! তোমার এই ক্ষমতার বড়াই খুব শীঘ্রই শেষ করব। আজ ভাইজানের কিছু হলে তোমাকে আমি ছাড়ব না। তোমার মেয়েকে যে ভাইজান বাড়ির লক্ষ্মী বলে স্বীকার করেছে, এটাই তোমার সাত কপালের ভাগ্য। নেহাত মাহাত তোমার মেয়েকে ভালোবাসে বলে, না হলে আমার ভাইজানের নখের যোগ্যতা তোমার নেই। শামসুন্নাহার বেগম প্রচণ্ড রেগে বলল, জানোয়ারের বাচ্চা, তোর কোনোদিন ভালা হইব না। তোর অহংকার একদিন খইসা খইসা পারব। আমার সোনার টুকরা পোলার গায়ে হাত দিছস, আল্লাহর গজব পড়ব তোর উপরে। তোর মতো জল্লাদের মাইয়া আমি বাড়িতে তুলুম না। বের হয় এখনি। তোর অলক্ষী মাইয়া নিয়া বাইর হো আমার বাইতো থাইকা। আশরাফ হুসাইন নিজেও বুঝতে পারেননি এমন কিছু হয়ে যাবে, কিন্তু যাই হয়েছে তাতে তার বিন্দু মাত্র আফসোস নেই।
তবে এদের কথা শুনে রাগটা আবার বাড়তে লাগল। এত অপমান কেউ কোনোদিন করেনি। আজ এই বদমাইশ মেয়ের জন্য কত কথা শুনতে হচ্ছে। এই মেয়েকে তো আজ সে কেটে টুকরা টুকরা করবে। প্রচণ্ড আক্রোশে ফেটে পড়ছে তিনি। দ্রুত দৃশ্যর হাত ধরে টানতে লাগলেন। দৃশ্য চিৎকার করে কাঁদছে, আর বারবার হাত ছাড়ানোর চেষ্টা করছে। চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, বাবা ছাড়ো আমাকে, আমি কোথাও যাব না। এত নিষ্ঠুর হইও না, আঙ্কেল কষ্ট পাচ্ছে, আমাকে তার পাশে থাকতে দাও। বাবা প্লিজ, মাহাদ, মাহাদ প্লিজ বাবাকে কিছু বলো, আমি কোথাও যাব না। ভাইয়া প্লিজ বাবাকে বল আমাকে ছেড়ে দিতে। মাহাদ বাবার মাথা বুকে নিয়ে চোখের জল ফেলছে। দৃশ্যর চিৎকার শুনে একবার দৃশ্যর দিকে তাকাল। পরক্ষণেই বাবাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ফাহিম অবাক চোখে বাবার দিকে তাকিয়ে আছে। তার বাবা এমন একটা কাজ করতে পারবে ভাবতেই পারেনি। সে আর মাহাদ মারামারি করছে মানা যায়, তাদের বয়স কম, রক্ত গরম, কিন্তু তার বাবা এমনটা কি করে করল? তার মধ্যে কি বিন্দু মাত্র আফসোস কাজ করছে না? এ কোনো বাবাকে দেখছে সে। আশরাফ জোর করে টেনে হিচড়ে দৃশ্যকে সেখান থেকে নিয়ে আসল। দৃশ্য ভেজা চোখে মাহাদ আর আমজাদ রহমানকে দেখে যাচ্ছিল। মাহাদরাও দ্রুত হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তখন বাড়িতে পৌঁছে মেয়েকে ফ্লোরে ছুঁড়ে ফেললেন আশরাফ। দৃশ্য তখন কনুইতে অনেক ব্যথা পেল। আনিকা কবির চিৎকার দিয়ে দৃশ্যকে জড়িয়ে ধরলেন। আশরাফ হোসাইন পায়ের জুতা খুলে দৃশ্যকে মারতে লাগল। আনিকা কবির কেঁদে বললেন, আমার মেয়েকে আবার কেন মারছেন? তোর কুলাঙ্গার মেয়ে কি করেছে জানিস? সে পালিয়ে ওই ছেলেকে বিয়ে করেছে। তুই না বলতি তোর মেয়ে ছোট বাচ্চা, তাইলে এত কিছু কেমন করে করল? আজ ওর বিয়ে করার শখ জন্মের মতো ঘুচিয়ে দিব। আসতেই দেখল বাবা দৃশ্যকে জুতা দিয়ে অনবরত মেরে যাচ্ছে। কয়েকটা বাড়ি মায়ের গায়েও পড়ছে। সে দ্রুত দৌড়ে এসে বাবাকে থামালো আর বলল, বাবা প্লিজ থামুন, পাগল হয়ে গেছেন? এইভাবে মারলে তো ও মরেই যাবে। কি করছেন এই সব? সরুন। ফাহিম ঠেলে বাবাকে সরিয়ে দৃশ্যর দিকে তাকাল। দৃশ্য ততক্ষণে অচেতন হয়ে ফ্লোরে পড়ে গেছে। তার দুই গাল টকটকে লাল হয়ে গেছে। হাতের কোথাও কোথাও দাগ হয়ে রক্ত জমাট বেঁধে গেছে। সেই দৃশ্যর কাঁধ ঝাঁকিয়ে ডাকতে লাগল, দৃশ্য, দৃশ্য চোখ খোল, পাখি আমার কি হলো তোর? আনিকা কবির কেঁদে কেঁদে বললেন, মনে হয় সেন্সলেস হয়ে গেছে, ওকে দ্রুত রুমে নিয়ে চল। ফাহিম দ্রুত দৃশ্যকে কোলে তুলে রুমে নিয়ে গেল। মাহাদ হসপিটালের করিডোরে বসে আছে। চোখ যেন আজ কোনো বাধা মানছে না। মাহিম অস্থির হয়ে পায়চারি করছে। আখি রহমান চেয়ারে বসে কান্নায় ভেঙে পড়েছে। আর আরিফ সবাইকে পর্যবেক্ষণ করছে। বিষয়টা এমন জটিল হবে সে ভাবতেই পারেনি। তাহলে হয়তো আর এমনটা করত না। আশরাফ যে এমন একটা কাজ করে বসবে সে ভাবতেই পারেনি। মাহাদ কিছুই ভাবতে পারছে না। আজ বাবার কিছু হয়ে গেলে নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবে না। কিছুক্ষণ পর ডক্টর বেরিয়ে এসে জানালেন আমজাদ রহমান স্ট্রোক করেছেন। মেন্টাল প্রেশার আর বুকে প্রচণ্ড চাপ পড়ায় এমনটা হয়েছে। আর তাছাড়া তার বুকে হয়তো আগে থেকেই ব্যথা ছিল, যেটা তিনি হয়তো গুরুত্ব দেয়নি। অবস্থা খুব একটা ভালো না। তারা কিছু সময় অবজারভেশনে রাখবেন। কথাটা শুনে মাহাদের পরিবারে যেন শোকের ছায়া নেমে গেল। মাহাদ সেখানেই স্থির হয়ে গেল। বাবা যে তার সবচাইতে ভালো বন্ধু, যার কাছে সে নিজের মনের কথা নির্দ্বিধায় বলে দেয়।
এই মানুষটার কিছু হলে সে নিঃশেষে হয়ে যাবে। আরিফ মাহাদের কাঁধে হাত রাখতেই মাহাদ তার চাচুকে জড়িয়ে ধরল। কাঁধে মুখ লুকিয়ে ফুপাতে লাগল। বুকটা তার ফেটে যাচ্ছে। পরিস্থিতি এতটাই বেগতিক যে সে কিছুই সামলে উঠতে পারছে না। তার ঠিক 2 দিন পর তাদের জীবনে সবচাইতে বড় ঝড় আসে। প্রথম দিকে আমজাদ রহমান কিছুটা ভালো থাকেও পরে তার শরীর বেশি খারাপ হতে থাকে। দৃশ্য বাসা থেকে লুকিয়ে একবার হসপিটালে আসলেও শামসুন্নাহার বেগম তাকে আমজাদ রহমানের সাথে দেখা করতে দেয়নি। দৃশ্য অনেকবার মিনতি করেও শ্বশুরের সাথে দেখা করতে পারেনি, বরং অনেক বকাঝকা করে বের করে দিয়েছেন। তাদের মনের অবস্থা চিন্তা করে দৃশ্য আর জেদ করেনি। কিন্তু দৃশ্যর কিশোরী মন একটাবার নিজের স্বামী দেখা পেতে চেয়েছিল। মানুষটা ঠিক আছে তো? কিন্তু মাহাদের দেখা পায়নি। সে আমজাদ রহমানের কাছে কেবিনে ছিল। বাচ্চা মেয়েটা সেদিন কাঁদতে কাঁদতে বাসায় ফিরেছিল। পুরো বিষয়টি নিয়ে ফাহিমের মধ্যে খারাপ লাগা কাজ করছিল। মাহাদকে সে পছন্দ না করল কেন যেন আমজাদ রহমানের প্রতি তার একটা শ্রদ্ধাবোধ কাজ করত। এই মানুষটার সম্পর্কে সে একমাত্র তার বাবা ছাড়া আর কারো কাছে কোনো খারাপ কথা শুনেনি, বরং প্রশংসাই শুনেছে। সে নিজেও রাজনীতিতে যুক্ত। একজন আদর্শ নেতার মধ্যে ঠিক যেমন গুণ থাকে আমজাদ রহমানের মধ্যে সবই আছে। কিন্তু নিজের ফুপির বিষয়টা জানার পর ওই পরিবারের প্রতি একটা অদৃশ্য রাগ রয়ে গেছিল, যা সময়ের সাথে সাথে বাড়তে থাকে। আর প্রায় সময় মাহাদের সাথে তার ঝামেলা বেঁধে যেত, যার ফলে সে আরও ওই পরিবারকে ঘৃণা করতে থাকে। কিন্তু আজ এত কিছুর পর একটা অদৃশ্য অপরাধ বোধ কাজ করছে। তাই সে লুকিয়ে একবার হসপিটালে যায় আমজাদ রহমানকে দেখতে। তার পরদিন আমজাদ রহমান পৃথিবীর মায়া ত্যাগ করেন। কথাটা শোনা মাত্র আখি রহমান অচেতন হয়ে ফ্লোরে পড়ে যান। মানুষটিকে তিনি ভীষণ ভালোবাসে, আর মানুষটাও তাকে সবসময় আদর, যত্ন আর সম্মান করত। বন্ধু মহলে সবাই তাকে বউ পাগলা উপাধিও দিয়েছে। আজ সে পাশে নেই সেটা যেন ভাবতেই পারছেন না। মাহিম বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে। তার মামা জোর করে তাকে সেখান থেকে নিয়ে যায়। মাহাদ কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। তার কান এই কথাটা কিছুতেই বিশ্বাস করতে পারেনি। সে বাবার লাশের পাশে বসে মাথাটা কোলে তুলে নেয়। অজস্র চুমুতে ভরিয়ে তুলে বাবার মুখে। ছোটবেলাতেও নাকি সে এই কাজ করত। বাবার পুরো মুখে লালায় ভরিয়ে চুমু খেত আর বলত, আমাল বাবা বেস্ট, আমাল বাবা বেস্ট। আর আমজাদ রহমান হেসে বলতেন, উহু, আমার রাজপুত্র বেস্ট। কথাটা মনে পড়তেই মাহাদের বুকটা ধক করে উঠল। সে বাবাকে ঝাঁকিয়ে বলতে লাগল, বাবা উঠো প্লিজ, চোখ খোল, এই দেখো আমি কান ধরছি। আর কোনো দিন তোমার কথার অবাধ্য হব না। চোখ খোল বাবা। আমার উপর অভিমান করে এমন করছো তাই না? উঠো না বাবা। তুমি না বলেছিলে আমার প্রথম গানের অ্যালবামের গানে তুমি ডান্স করবে? আর সবচাইতে রোমান্টিক সঙ্গে মায়ের সাথে কাপল ডান্স করবে? আমি কিন্তু মাকে বলিনি আমার প্রথম অ্যালবামের কথা। তুমি বলেছিলে যেদিন বের হবে সেদিন মাকে সারপ্রাইজ দিবে। তাহলে এমন করছো কেন? আমাকে রকস্টার হতে দেখতে চেয়েছিলে না? তাহলে এত জলদি কেন চলে যাচ্ছ? আরিফ পাশে দাঁড়িয়ে কাঁদছে আর মাহাদের পাগলামি দেখছে। নিজেকে ভীষণ অপরাধী লাগছে। হয়তো তার ডিসিশন ভুল ছিল, যার কারণে তার ভাই আজ চলে গেল। শামসুন্নাহার বেগম ফ্লোরে বসে কখনো বুক চাপড়াচ্ছেন তো কখনো মাথা চাপড়াচ্ছেন। কাঁদতে কাঁদতে বীর বীর করছেন, আব্বা, আমার আব্বা কই গেলা? মায়ের বুক খালি কইরা কই গেলা আব্বা? আমারেও নিয়ে যাও আব্বা।
এই নিষ্ঠুর দুনিয়ায় আমারে ফালায়া কই গেলা আব্বা? মাহাদ বাবাকে বুকের সাথে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগল। এ যেন এক হৃদয় বিদারক কান্না। তার আর্তনাদে পুরো হসপিটাল গরম হয়ে উঠল। আশেপাশে মানুষজন তাকে দেখে চোখের পানি ধরে রাখতে পারছে না। এক সুদর্শন যুবক তার বাবাকে কোলে নিয়ে বাচ্চাদের মতো কাঁদছে। এর চাইতে মর্মান্তিক দৃশ্য আর কি হতে পারে? মাহাদ চিৎকার করে বলছে, বাবা আমাকে ছেড়ে যেও না, আমি একা হয়ে যাব। তোমাকে ছাড়া আমি কি করে থাকব? মায়ের বকুনি থেকে আমাকে কে বাঁচাবে? আমাকে কে বড় রাজপুত্র বলে ডাকবে? আর মাহিম, ও কে না ডক্টর হতে দেখতে চেয়েছ? আরও তো মাত্র কয়েকদিন, তারপরই তোমার ছোট রাজপুত্র ডক্টর হয়ে যাবে। তুমি বলেছিলে তার প্রথম পেশেন্ট হবে তুমি, তাহলে এখনই কেন চলে যাচ্ছ? তুমি চলে গেলে বাবা বলবো কাকে? আমাকে এতিম করে যেও না বাবা। মাকে কি জবাব দিব আমি? সব আমার জন্য হয়েছে, আমার জন্য হয়েছে, সব আমার দোষ। এই বলে মাহাদ পাগলামি করতে লাগল। পাশের টেবিল থেকে একটা ছুরি দিয়ে হাতে একটা আঁচড় কাটল। সাথে সাথে চুয়ে চুয়ে রক্ত পড়তে লাগল। আঘাতটা তেমন একটা গভীর না হওয়াতে সে আবার আঘাত করতে যাবে, তখনই আরিফ আর তার ছোট মামা আটকায়। মাহাদ নিজেকে আঘাত করার জন্য পাগলামি শুরু করে আর বলতে থাকে, চাচু ছাড়ো আমাকে, আমার জন্য বাবা চলে গেছে, আমার সাথে অভিমান করে বাবা চলে গেছে, আমি খুব কষ্ট দিয়েছি বাবাকে, আমার জন্য বাবা এত অপমানিত হয়েছে, আমি শেষ করে ফেলব নিজেকে। আরিফ মাহাদের মাথা বুকে চেপে ধরে আর মাথায় হাত বুলিয়ে বলতে থাকে, শান্ত হো মাহাদ, এমন পাগলামি করিস না। তোর কিছু হলে তোর মায়ের কি হবে ভেবেছিস? তোর ভাইয়ের কি হবে? তাদের যে তোকেই সামলাতে হবে। আর ভাইয়া তোর উপর কোনো অভিমান করেনি, সে সব সময় তোদের সুখে দেখতে চেয়েছে। এমন করলে ভাইয়া কষ্ট পাবে। এখন তোকে শক্ত হতে হবে, বাবার সব স্বপ্ন পূরণ করতে হবে, এমন পাগলামি করিস না। মাহাদ চাচুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। আরিফ কিছুতেই ভেবে পাচ্ছে না এই ধাক্কাটা মাহাদ কি করে সামলাবে। এই ঝড় যে মাহাদ আর দৃশ্যর জীবনে জলোচ্ছ্বাস নিয়ে আসবে তাতে কোনো সন্দেহ নেই। মাহাদদের পুরো পরিবারে ছেয়ে গেছে শোকের ছায়া। একজন মানুষের অনুপস্থিতি পুরো পরিবারকে কষ্টের সাগরে ভাসিয়ে দিয়েছে। আমজাদ রহমানকে মাটি দেওয়ার পর থেকে মাহাদ বাবার কবরের পাশে চুপ করে বসে আছে। অপরাধ বোধ তাকে গ্রাস করে আছে। আজ তার জন্য বাবা পাশে নেই। এই অপরাধ বোধ নিয়ে সে কি করে বাঁচবে? তার জীবনের শ্রেষ্ঠ মানুষটি যে তার পাশে নেই, এই শূন্যতা কি করে দূর করবে? শামসুন্নাহার বেগম ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছে। তার প্রেশার অনেক বেড়ে গেছে, বিছানা ছেড়ে উঠতে পারছে না। দুই ছেলেই তার চোখের মণি, কিন্তু বড় ছেলেটা একদম আলাদা। তার মতো মাটির মানুষ আর হয় না। রাজনীতিতে এত জটিলতা আর দুর্নীতি দেখে সে রাজনীতি ছেড়েছে, না হলে বংশগত রাজনীতিকে ছাড়ে। তার একটাই কথা, মানুষের সেবা করার জন্য রাজনীতিতে থাকতে হবে এমন কোনো কথা নেই। রাজনীতির বাইরে থেকেও সেবা করা যায়। সে বরাবর একটা সাধারণ জীবন চেয়েছে, নিজে থেকে কিছু করতে চেয়েছে। ব্যবসায়ী প্রতি তার বেশ ঝোঁক ছিল, তাই ঢাকায় একটা ছোট ফ্যাক্টরি দিয়ে শুরু করে, যা দিন দিন বড় হতে থাকে। ঢাকা শহরে ২০ জন ধনী ফ্যাক্টরি মালিকের মধ্যে তিনি একজন। তবে এই ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে তার অনেক কষ্ট করতে হতো, কারণ তাকে প্রতি সপ্তাহে ঢাকা টু রাজশাহী যাতায়াত করতে হতো। তিনি চাইলেই খুব সহজে পরিবার নিয়ে ঢাকায় শিফট করতে পারতেন,
কিন্তু তার মা শামসুন্নাহার বেগম কিছুতেই ঢাকায় যাবেন না। ওই যান্ত্রিক শহরে নাকি তার দম বন্ধ হয়ে আসে। আর শাশুড়িকে ছেড়ে আখি রহমানও যেতে রাজি হয়নি। তার এই মুহূর্তে ছেলের বউয়ের চিন্তা হচ্ছে। তার ছেলেকে ছেড়ে মেয়েটা কি করে থাকবে? ছেলেটা বউকে ভীষণ ভালোবাসত। ভাগ্য করে এমন বৌমা পেয়েছেন তিনি। তাকে ভীষণ সম্মান করে আখি। আজও মনে আছে সে দিনের কথা। তখন আমজাদ রাজনীতিতে পুরোপুরি মত্ত। বিয়ের কথা বললেও ছেলে রাজি হতো না। একদিন বাসায় এসে জানালো তার একটা মেয়েকে পছন্দ। মেয়েটাকে কলেজে যাওয়ার পথে দেখেই নাকি পছন্দ হয়ে গেছে। তিনি পর দিনই আখির বাসায় বিয়ের প্রস্তাব রাখেন। তারপর পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। ছেলে যে বউকে চোখে হারাত। আখি রহমান নিস্তব্ধ হয়ে গেছেন। না কান্না করছে, না কারো সাথে কথা বলছে। যেন পাথর হয়ে গেছে। নিজের প্রাণপ্রিয় স্বামীকে এইভাবে হারাতে হবে ভাবতে পারেননি। মানুষটা তো তাকে কথা দিয়েছিল সারা জীবন পাশে থাকবে। তবে আজ কেন স্বার্থপরের মতো একা চলে গেল? একটি বারও কি তার কথা ভাবল না? আজ থেকে কে তার খেয়াল রাখবে? কে আদর করে ম্যাডাম বলে ডাকবে? রাগ করে থাকলে কে আদুরে কথা বলে রাগ ভাঙিয়ে নিজ হাতে খাইয়ে দিবে? মাহিম ঘর বন্ধ করে বসে আছে। এই মুহূর্তে তার কারো সাথে কথা বলতে ইচ্ছে করছে না। সে কিছুতেই অশ্রুধারাকে আটকে রাখতে পারছে না। বাবা নামক ছায়াটা মাথা থেকে হারিয়ে গেলে ঠিক কতটা অসহায় লাগে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। তার বাবা তো ৮-১০টা বাবার মতো ছিল না। তার বাবা ছিল তাদের দুই ভাইয়ের বেস্ট ফ্রেন্ড। শাসন জিনিসটা তারা বাবার কাছ থেকে কোনো দিন পায়নি। যা শাসন মা আর দাদি করত। বাবার এমন কাজের জন্য মা আর দাদির কাছ থেকে কত কথা শুনেছে। কিন্তু তবুও কোনো দিন একটা ধমকও তিনি দেননি। এমন বাবার ছায়া হঠাৎ এইভাবে হারিয়ে গেলে তারা কি করে নিজেকে সামলাবে? আরিফ ও অপরাধ বোধের কারণে ভাবির সামনে যায়নি। সে এই বয়সে এসে এমন ভুল কি করে করল? এমন ডিসিশন নেওয়ার আগে একবার ভাইকে জানলে হয়তো পরিস্থিতি এতটা ঘোলাটে হতো না। মাহাদের মামা আর মামিরা সব আত্মীয় স্বজনদের সামলাচ্ছেন। কারণ এই বাড়ির করো পরিস্থিতি কথা বলার মতো নেই। এলাকার সকল মানুষ ছুটে এসেছিল আমজাদ রহমানকে শেষবার দেখার জন্য। মানুষটিকে অপছন্দ করে এমন খুব কম মানুষ পাওয়া যাবে। রাজনীতিতে থাকতে তিনি সবার জন্য ভালো কিছু করার চেষ্টা করেছে। এমনকি রাজনীতি ছাড়ার পরও মানুষের বিপদে সবসময় পাশে থেকেছেন। এমন মানুষ হঠাৎ এইভাবে চলে যাওয়াটা সবার জন্য দুঃখের। এলাকার সকলের এত সময়ের মধ্যে জানা হয়ে গেছে মেয়রের মেয়ে আর মাহাদ পালিয়েছিল। যার কারণে মেয়র সাহেব আমজাদ রহমানের সাথে ঝামেলা করেছে। আশরাফ হোসেনের মতো অহংকারী মানুষ যে কি করতে পারে তা সকলের জানা। আশরাফ হোসেনের কারণেই আমজাদ রহমান অসুস্থ হয়ে মারা গেছেন তা পুরো এলাকায় রটে গেল। মানুষ আশরাফ হুসাইনকে ছি ছি করছেন। অনেকে এটাও বলছে আমজাদ রহমানের মতো এত বিত্তশালী লোকের ছেলে যে তার মতো অহংকারী লোকের মেয়েকে পছন্দ করেছেন এটাই তার সাত কপালের ভাগ্য। না হলে আমজাদ রহমানের মতো এত ভালো মানুষ ওই অহংকারী আশরাফের বাড়ির মেয়ে কোনো দিন অন্ত না। আশরাফ হুসাইন ক্ষমতায় থাকায় এলাকার মানুষ তার সামনে কিছুই বলতে পারে না। তবে দৃশ্য আর মাহাদ বিয়ে করে নিয়েছে সেটা সবাই জানে না। কারণ তাদের ধারণা বিয়ে করলে নিশ্চয়ই কয়েকদিন পর বাড়ি ফিরত। তাদের ধারণা তাদের পালানোর সময় আশরাফ ধরে নিয়েছে। আর এর জন্যই আমজাদ রহমানের সাথে ঝামেলা করেছে। আবার অনেকের ধারণা তারা বিয়ে করে ফেলেছে। টাকা আর ক্ষমতা থাকলেই যে ভালো মানুষ হওয়া যায় না সেটা আশরাফ হুসাইন বুঝিয়ে দিয়েছেন। অন্যদিকে সাত পুরুষ বিত্তশালী হলেই যে তাদের মধ্যে অহংকার চলে আসে না সেটা আমজাদ রহমানকে দেখে বোঝা যায়। আমজাদ রহমানের মৃত্যুর খবর শুনে দৃশ্যর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল।
বুকের বা পাশে তীব্র যন্ত্রণা অনুভব করল। চিৎকার করে কাঁদল। আচ্ছা, ভালো মানুষগুলো এইভাবে কেন চলে যায়? এই মানুষটা যখন তাকে ঘরের লক্ষ্মী বলে তখন তার শরীর বেয়ে শীতল হাওয়া বয়ে যায়। এত আদরে ডাকে কোনো মানুষ তার ছেলের গার্লফ্রেন্ডকে ডাকতে পারে সেটা তো জানা ছিল না। দৃশ্য ভেবেছিল তাদের বিয়ের খবর শুনে তিনি বকাঝকা করবেন। আর যখন তার বাবা তাকে অপমান করছিল তখন দৃশ্য ধরেই নিয়েছে তিনি তাকে কখনো মেনে নিবে না। কিন্তু তাকে অবাক করে দিয়ে মানুষটি তার বাবার পথ আগলে দাঁড়িয়েছে। তাকে বাড়ির বউ বলে মেনে নিয়েছে। আজ নিজের বাবার প্রতি তীব্র ঘৃণা কাজ করছে। এই মানুষটির আর কত খারাপ রূপ আছে? এই মানুষটি যে কোনোদিন তার মাকে সম্মান করেনি সেটা দৃশ্য বুঝে গেছে। এই পরিবারে জন্ম নিয়ে আজ দৃশ্যর আফসোস কাজ করছে। সে কেন আমজাদ রহমানের মতো একজন বাবার ঘরে জন্মাল না? আর ওই মানুষটিকে সে বাবা হিসেবে পেয়েও হারিয়ে ফেলল। এমনটা কেন হল? আর মাহাদ, সে ঠিক আছে তো? বাবা যে তার জীবনে কতটা জুড়ে আছে সেটা দৃশ্য জানে। নিশ্চয়ই সে ভীষণভাবে ভেঙে পড়েছে। এই সময় তার কি করা উচিত নিজেও জানে না। সে একটা বার সে বাড়িতে যেতে চাইল, কিন্তু যাবে কি করে? তার বাবা যে তাকে ঘরবন্দি করে রেখেছে। সেদিন হসপিটালে আমজাদ রহমানকে দেখতে যাবার অপরাধে তাকে রুমে আটকে রেখেছে। এই 2 দিনে দৃশ্য এক ফোঁটা খাবার মুখে তুলেনি। আশরাফ হুসাইন কড়াভাবে নিষেধ করেছেন ওই রুমের দরজা খুলতে। আনিকা কবির শুধু আঁচলে মুখ লুকিয়ে কেঁদে চলছেন। মেয়ের জন্য কিছুই করতে পারছেন না। ফাহিম 2 দিনে অনেকটা চুপসে গেছে। বাবার ভিন্ন কিছু রূপ তার চোখে পড়ছে। তার বাবা কি করে ওই সম্মানী মানুষটিকে আঘাত করতে পারল? আবার ওই বাড়ি থেকে ফিরে দৃশ্যকে রুমে বন্দি করে রাখল। সে রুম খুলতে চাইলে তাকে একটা থাপ্পড় মেরে শাসিয়ে দিল। এত কিছুর পরও বাবার মধ্যে বিন্দু মাত্র অপরাধবোধ তার চোখে পড়েনি। তাহলে কি ওই বাড়ির মানুষগুলি বাবা সম্পর্কে ঠিক বলছিল? বাবা কি আসলেই এমন? সেদিন মায়ের গায়েও অনেক আঘাতের চিহ্ন দেখেছিল। তবে কি সে চিহ্নগুলো বাবার দেওয়া আঘাতের কারণে হয়েছে? বাবা কি আসলেই মায়ের গায়ে হাত তোলে? আর কিছুই ভাবতে পারল না সে। নিজের বাবা সম্পর্কে এতটা খারাপ ধারণা সে কিছুতেই মেনে নিতে পারছে না। একটা খারাপ লাগা কাজ করছে তার মাঝে। আমজাদ রহমানের জানাজায় সে শরিক হয়েছিল। তার অবচেতন মন এই মানুষটাকে পছন্দ করে, সম্মান করে। সেখানে মাহাদকে দেখেছিল বিধ্বস্ত অবস্থায়। বাবার মৃত্যুতে ছেলেটা একদম ভেঙে পড়েছে। এই প্রথম মাহাদের জন্য কিছুটা খারাপ লাগা কাজ করেছে ফাহিমের মধ্যে। সে বাসায় ঢুকতেই দেখতে পেল তমা দরজা খুলে দিয়েছে। এই মেয়েটা আজ অনেকদিন পর তাদের বাসায় এসেছে। সেদিনের পর আর তার চেহারা দেখা হয়নি ফাহিমের। হয়তো মেয়েটা ইচ্ছে করেই তার সামনে আসত না। মেয়েটা কি অভিমান করেছে তার সাথে? করলে করুক, তবে তার কিছু যায় আসে না। ফাহিম আর তমাকে নিয়ে বেশি মাথা ঘামাল না। সে নিজের রুমের দিকে এগোতে নিলেই তমা ডাকল আর বলল, এখন নিশ্চয়ই অনেক খুশি হয়েছেন আপনারা। আপনাদের ইগো তো জিতে গেল, তাই না? কি বলতে চাইছিস তুই? তমা তাচ্ছিল্য হেসে বলল, আপনাদের পরিবারের সমস্যা কি জানেন? আপনারা কখনো কারো মন বুঝতে চান না। সবসময়ই অহংকার আপনাদের রন্ধ্রে রন্ধ্রে ঘুরে। দৃশ্যর কি অপরাধ ছিল বলুন তো? সে একটা মানুষকে ভালোবেসেছে, সেটাই অপরাধ, নাকি সে আপনাদের প্রতিদ্বন্দ্বী আর আপনাদের চাইতে দ্বিগুণ ক্ষমতাশালী কাউকে ভালোবেসেছে সেটা অপরাধ? আমজাদ আঙ্কেলের মতো এমন একজন ভালো মানুষ অত্র এলাকায় আর একটা আছে কিনা আমাকে দেখান তো। আপনার বোন তো রাস্তার কোনো লোফার ছেলেকে ভালোবাসেনি, আর না ভালোবেসেছে কোনো ঘর চুলহীন ছেলেকে।
মাহাদের বাবার ক্ষমতা আর প্রতিপত্তি সম্পর্কে আমার চাইতে আপনি ভালো জানেন। মাহাদের ক্যারিয়ার ও ব্রাইট। অথচ দেখুন তারা এত বিত্তশালী হওয়ার পরও তাদের মধ্যে কোনো অহংকার নেই। মানুষের সাথে খুব সহজেই তারা মিশে যায়। মানুষের বিপদের কিভাবে সবার আগে তারা এগিয়ে আসে। এমন একটা মানুষ আজ আপনাদের ইগো আর অহংকারের জন্য দুনিয়া ছেড়ে চলে গেল। ওই মানুষটার মৃত্যুর জন্য দায়ী কিন্তু আপনারা। সত্যি করে একটা কথা বলুন তো, মাহাদের নামে আজ পর্যন্ত কোনোদিন একটা খারাপ কথা শুনেছিলেন আপনি? কোনোদিন কোনো নারীঘটিত ব্যাপারে কোনো স্ক্যান্ডেল শুনেছেন? ফাহিম 1 মিনিট ভাবল। আসলেই সে কোনোদিন মাহাদের নামে একটা খারাপ কথা শুনেনি। তার বাবার মতো তার বেশ নাম আছে এলাকায়। আর মেয়ে সংক্রান্ত কোথাও কোনো দিন শুনেনি। সে সব সময় মেয়েদের এড়িয়ে চলে এমন শুনেছে। বছর খানেক আগে রকির মাধ্যমে জেনেছিল মাহাদ এক বাচ্চা মেয়ের সাথে প্রেম করছে। তাও আবার ভীষণ সিরিয়াস প্রেম। যে কিনা মেয়েদের এড়িয়ে চলত, সে শেষ পর্যন্ত একটা বাচ্চা মেয়ের সাথে প্রেম করছে। বিষয়টা জেনে ফাহিম নিজেও প্রচণ্ড হেসেছিল। কিন্তু তার জানা ছিল না সে বাচ্চা মেয়েটা তার নিজের বোন। তমা আবার বলল, আপনারা আসলেই ভীষণ বোকা। একটা বার ভেবে দেখেছেন মাহাদ যদি আপনার বোনের জীবন নিয়ে খেলতে চাইত তবে সে অনেক আগে সেটা করতে পারত। দৃশ্য মাহাদের প্রতি কতটা অ্যাডিক্টেড সেটা নিশ্চয়ই দেখেছেন। মাহাদ চাইলে আপনার বোন নিজেকে বিলিয়ে দিতে 1 মিনিটও কিন্তু ভাবত না। তার খারাপ ইচ্ছা থাকলে আপনার বোনকে বিয়ে করার জন্য বাসায় প্রস্তাব পাঠাত না। আপনারা বারবার তাকে ফিরিয়ে দিয়েছেন, দৃশ্যর উপর অত্যাচার করেছেন। অথচ একটাবার আপনারা দেখেননি তারা দুজন দুজনকে কতটা ভালোবাসে। মাহাদ যদি আপনার বোনের জীবন নষ্ট করতে চাইত তবে বিয়ে করে নিজের বাড়িতে তুলত না। সে চাইলেই পারত দৃশ্যকে বিয়ে করে দূরে কোথাও চলে যেতে কিছুদিনের জন্য, কিন্তু সেটা করেনি। সে তাকে সসম্মানে নিজের বাড়িতে নিয়ে এসেছিল। কিন্তু সেটা আপনাদের বোঝার ক্ষমতা নেই। মানুষের ভালোবাসাকে কখনোই আপনি সম্মান দেখাননি, না নিজের বোনের আর না অন্য কারোর। আপনাদের মতো মানুষরা কাউকে ভালোবাসতে জানে না। আপনারা নিজে কাউকে ভালোবাসতে পারেন না আর না করো ভালোবাসা দেখতে পারেন। শুধু জানেন নিজের ইগোকে স্যাটিসফাইড করতে। প্রচণ্ড রেগে কথাগুলি বলে তমা দরজা দিয়ে বেরিয়ে গেল। বাসা থেকে বেরিয়ে তমা সিঁড়িতে বসে পড়ল। 2 চোখ ভিজে উঠেছে তার। সে এমন একটা মানুষকে ভালোবেসেছে যার মধ্যে মন বলে কিছু নেই, যে মানুষের মন বুঝে না, ভালোবাসা উপলব্ধি করতে পারে না। যে মানুষটা এত আদরের বোনকে বুঝতে পারল না, সে তাকে কি করে বুঝবে? দৃশ্য জন্য প্রচণ্ড খারাপ লাগা কাজ করছে তার। চঞ্চল মেয়েটা কেমন নিস্তব্ধ হয়ে গেছে। বাচ্চা মেয়েটার উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে, অথচ এই পাথর মানুষগুলোর মন গলেনি। ফাহিম নিজের রুমে যেয়ে বিছানায় ধপ করে বসে পড়ল। তমার বলা প্রত্যেকটা কথাই তার মাথায় ঘুরপাক খাচ্ছে। তার বোনের জন্য মাহাদ কি আদৌ ছেলে হিসেবে খারাপ ছিল? বরং অনেক বেশি যোগ্য ছিল। তার বাবা কিংবা সে হাজার খুঁজেও আদৌ ওর চাইতে ভালো কোনো ছেলে খুঁজে পেত? ব্যক্তিগত কারণে সে মাহাদকে পছন্দ না করলেও মাহাদ ছেলে হিসেবে কেমন সেটা খুব ভালো করে জানা আছে। সবচেয়ে বড় বিষয়, তার বোন মাহাদকে ভালোবাসে। বোনের কথাটাও তো সে একবার ভেবে দেখেনি। বোনটা যে কতদিন ধরে কতটা মানসিক যন্ত্রণায় আছে সেটা কেন তার চোখে পড়েনি? মাথাটা তার চিন্তায় ভনভন করছে। এত সবকিছু সে কেন ভেবে দেখেনি? তমা ঠিক বলেছে, ইগো আর অহংকারের কারণে আর 2 চোখ বন্ধ হয়ে আছে। চোখের সামনে ন্যায় অন্যায়গুলো সে দেখতে পাচ্ছিল না। ওই মানুষটার মৃত্যুর জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারাই দায়ী। এত রিয়াক্ট না করে তারা যদি একটা বার সবকিছু ভেবে দেখত, তাহলে হয়তো আজ এমন কিছু হতো না।
পরদিন দৃশ্য আর কিছুতেই চুপ করে বসে থাকতে পারল না। মাহাদকে একটা বার দেখার জন্য মন অস্থির হয়ে উঠেছে। মানুষটা যে ঠিক নেই সেটা সে বুঝতে পারছে। সে অনবরত কান্না করতে লাগল আর দরজা ধাক্কাতে লাগল। আশরাফ হোসেন তখন বাসায় ছিলেন না। আনিকা কবির আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি একটা হাতুড়ি এনে দরজার লক ভেঙে ফেললেন। রুম থেকে বেরিয়ে দৃশ্য মাকে ঝাপটে ধরে কাঁদতে লাগল। আনিকা কবির পরম আদরে মেয়ের মাথায় হাত বুলাতে লাগলেন। দৃশ্য মাহাদের বাড়িতে যেতে চাইলে আনিকা কবির আর মানা করতে পারলেন না। আর কেউ মানুক বা না মানুক তিনি মানেন এই বিয়েটা। যেখানে মেয়ে সুখে থাকবে তিনি চান মেয়ে সেখানেই থাক। সেই ছেলেটার মাঝে যে তার মেয়ের সুখ নিহিত সেটা তিনি অনেক আগেই বুঝেছেন। তাই আর বাধা দিলেন না। দৃশ্য দিকবিদিক ভুলে মাহাদদের বাড়ির দিকে ছুটল। এই মুহূর্তে তার মানুষের পাশে থাকা উচিত। সে কথা দিয়েছিলে মাহাদকে কোনোদিন তার হাত ছাড়বে না। কথার বরখেলাপ সে করবে কি করে? তাছাড়া মাহাদ তার স্বামী। বাবা হাজার চেষ্টা করেও তাকে তার স্বামীর কাছ থেকে কিছুতেই দূরে রাখতে পারবে না। কিছুতেই না। আকাশটা আজ ভীষণ মেঘলা। জায়গায় জায়গায় নীলচে কালো ধোয়ার কুণ্ডলী মতো পাকিয়ে আছে। মাহাদ বারান্দায় বসে একদৃষ্টিতে সেই ধোয়া পর্যবেক্ষণ করছে। এই মেঘের ঘনত্ব কি তার মনের আকাশের মেঘের চাইতে বেশি? গলা কেমন শুকিয়ে আছে তার। কয়েকটা ঢোক গিলে বুঝতে পড়ল মুখটা কেমন তেতো হয়ে আছে। এমন কেন লাগছে? মন তেতো হয়ে থাকলে কি মুখও তেতো লাগে? এই মুহূর্তে সে বাবাকে ভীষণ মিস করছে। আগে মা কোনো কারণ ভুল করলে বাবা সামলে নিত, মায়ের আক্রোশ থেকে বাঁচাত। কিন্তু আজ তার বাবাকে বলতে ইচ্ছে করছে মা কেন আমাকে বকা দিচ্ছে না, কেন কথা বলছে না, মারুক আমাকে, মেরে রক্তাক্ত করে দিক। একটু আগে সে গেছিল মায়ের রুমে। মা রুমের লাইট অফ করে জানালা পর্দা দিয়ে ঢেকে রেখেছেন। তবুও রোদের আলো রুমটাকে অনেকটাই আলোকিত করে রেখেছে। মা খাটে হেলান দিয়ে বসে আছে। মাহাদ দরজায় দাঁড়িয়ে আছে। আজ প্রথম মায়ের রুমে ঢুকতে তার সংকোচ বোধ হচ্ছে। মায়ের মুখোমুখি হতে ভীষণ ভয় হচ্ছে। মাকে কি জবাবদিহি করবে সে? কাপা কাপ পায়ে সে মায়ের রুমে ঢুকে বিছানার কাছে দাঁড়াল। মায়ের পায়ের কাছে বসে পায়ের পাতায় হাত বুলাল। কিন্তু মায়ের কোনো রিয়েকশন নেই। তিনি একদৃষ্টিতে পাশের বালিশের দিকে তাকিয়ে আছে। সেই বালিশটা বাবার। মাহাদের হৃদয়টাকে যেন কেউ ছুরি আঘাত করছে। বাবার অনুপস্থিতি যে মাকেই সবচাইতে বেশি পীড়া দিচ্ছে। মাহাদের দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল আখি রহমানের পায়ের পাতায়। এতেও তার কোনো শোধ বোধ নেই। মাহাদ বলতে লাগল, জানো মা, বাবা সবসময় আমাকে বলতো প্রকৃত পুরুষ তারাই যারা নিজের আপন মানুষগুলোকে ভালো রাখে, তাদের স্বপ্ন পূরণ করে, তাদের দিকে ধেয়ে আসা সকল বিপদ নিজের দিকে ঘুরিয়ে নেয়। কিন্তু আমাকে দেখো, আমি আমার আপন মানুষগুলোকে ভালো রাখতে পারিনি। বিপদ আমার উপর দিয়ে বয়ে গিয়ে আমার আপন মানুষগুলিকে আঘাত করছে, ক্ষত বিক্ষত করছে। অথচ আমি আটকাতে পারছি না। তার মানে আমি প্রকৃত পুরুষ নই, আমি একটা কাপুরুষ। আখি রহমান কিছুই বলল না, শুধু একবার মাহাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। সেই দৃষ্টি মাহাদের হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দিল। মায়ের সেই দৃষ্টি চিৎকার করে বলছিল, তুই একটা খুনি, তোর বাবাকে তুই খুন করেছিস। তোর মতো নিকৃষ্ট সন্তান আর কারো ঘরে না আসুক। একটা দৃষ্টি কত কথা বলে দিতে পারে। এখন তার অপরাধ বোধ আরও কয়েক গুণ বেড়ে গেল। সে বুঝতে পারল শুধু বাবাকে না, সে তার মাকেও হারিয়ে ফেলেছে। মাহাদ চেয়ে রইল মায়ের মলিন মুখটার দিকে।
এই কয়দিনে মায়ের সৌন্দর্যে যেন ভাটা পড়েছে। চোখের নিচে কালি জমেছে, মুখটাও শুকিয়ে গেছে, চুলগুলি এলোমেলো। তার দেখা সবচাইতে সুন্দর নারী হল তার মা। ছোটবেলায় সে নাকি তার মাকে সামনে বসিয়ে ঘণ্টার পর ঘণ্টা দেখত, আর নাকে, মুখে, চোখে চুমু খেত। তখন তার বাবা নাকি বলত, বুঝলে ম্যাডাম, আমার ছেলেও মনে হয় বউ পাগলা হবে আমার মতো। আখি রহমান ধেত বলে উড়িয়ে দিলে তিনি বলতেন, আরে যে ছেলে মাকে এত মুগ্ধ চোখে তাকিয়ে দেখে, সেই ছেলে যে বউকে কতটা নেশাক্ত চোখে দেখবে সেটা বুঝা হয়ে গেছে। আর তার দেখা দ্বিতীয় নারী দৃশ্য। এই মেয়ের সৌন্দর্যের বর্ণনা তার কাছে নেই, তবে সে এটা নিশ্চিত তার সেই পাগল করা সৌন্দর্য একমাত্র তার চোখেই পড়ে। এই মেয়েটার চোখের পলক ফেলাটাও সৌন্দর্যে ভরপুর। আর এত নিখুঁতভাবে নিশ্চয়ই কেউ তার সৌন্দর্য পর্যবেক্ষণ করবে না। অন্তত মাহাদ এটা করার সুযোগ দিবে না। মাহাদ মায়ের পায়ে কয়েকটা চুমু খেয়ে চলে এসেছে। সেখানে আর বসে থাকতে পারল না। মাহাদের বাড়ির সামনে দাঁড়িয়ে দৃশ্য কয়েকবার ঢোক গিলে নিল। বাড়িটা কেমন নিস্তব্ধ হয়ে পড়ে আছে। শোকের ছায়া যেন বাড়ির প্রতিটা দেয়ালে দেয়ালে ছড়িয়ে পড়েছে। তার হাত পা কাঁপছে। প্রথম দিন এই বাড়িতে আসার সময় সে যতটা নার্ভাস ছিল, আজ তার চাইতে বেশি নার্ভাস আর অস্বস্তি ফিল হচ্ছে। অপরাধ বোধ তাকে ঘিরে ধরেছে। নিজের পরিবারে নিকৃষ্ট ব্যবহারের জন্য এই পরিবার আদৌ তাকে ক্ষমা করবে? শামসুন্নাহার বেগম সোফার রুমে বসে আছেন। হাতে তার ছবির অ্যালবাম। এইখানে তার দুই ছেলের ছোটবেলার অনেক ছবি আছে। সেটা দেখছেন আর চোখের জল ফেলছেন। কোনো মা কি দুই সন্তানেরই এই করুণ পরিণতি মেনে নিতে পারে? আর সবটাই হয়েছে একজনের জন্যই। তার পাশে বসে আছে আমরিন আর মাহাদের দুই মামি। আমরিনের চোখ ফুলে আছে। তার ফুপার মতো এত পজিটিভ মাইন্ডের মানুষ সে জীবনে খুব কম দেখেছে। আর তিনি ছিলেন বিচক্ষণ। না হলে যা করো চোখে পড়েনি সেটা তার চোখে কেন পড়ল? যেই অনুভূতিগুলি সে মনের মাঝে গোপনে সংরক্ষিত করে রেখেছিল সেটা ফুপা কেমন করে বুঝে গেল? বেশ কিছুদিন আগে যখন দৃশ্য এই বাসায় এসেছিল সেদিন রাতে অনুষ্ঠানের পর রাতে ফুপাকে নিজের হাতের তৈরি চা দিতে গেছিল। সেদিন ফুপা চা নিয়ে পরম আদরে তাকে পাশে বসিয়ে কিছুক্ষণ গল্প করেছিলেন। আর এক পর্যায়ে বলেছিলেন, জানিস মা, জীবনটা বড্ড অদ্ভুত। অনেক সময় আমরা যা চাই তা পায় না। ছুটে বেড়াই মরীচিকার পেছনে। যেই জিনিস আমার না তার পেছনে ছুটে নিজের কষ্টের মাত্রা বাড়ানো নেহাত বোকামি। বরং আমাদের সেই জিনিসটাই বেছে নেওয়া উচিত যেটা আমাদের জন্য মরিয়া হয়ে ওঠে, আমাদের মূল্যায়ন করে, আমাদের অনুভূতির সম্মান দিতে পারে। আর আমি জানি তুই যথেষ্ট বুদ্ধিমতী। কথাটা শুনে সে ভীষণ চমকে উঠেছিল। তার ফুপা কি ইঙ্গিত দিয়েছে সেটা বুঝতে তার 1 মিনিট সময় লাগল না। মাহাদের বড় মামি অনেক চেষ্টা করেও কাউকে কিছু খাওয়াতে পারেনি। শামসুন্নাহার, আখি, মাহাদ, মাহিম, আরিফকেও একটা দানাও মুখে তুলেনি। বাকি সবারটা বাদ দিলেও শামসুন্নাহার বেগমকে খাওয়ানো অতীব জরুরি। না হলে এই বয়সে এত ধকল সামলাতে পারবে না, আরও অসুস্থ হয়ে পড়বে। সন্তান হারানোর যন্ত্রণা আসলেই লাঘব করা অসম্ভব। সবাই যখন নানান চিন্তায় মগ্ন ঠিক সেই সময় আগমন ঘটে দৃশ্যর। সকলেই দৃশ্যকে দেখে অবাক হয়ে যায়। এই মুহূর্তে কেউ তাকে এখানে আশাই করেনি। দৃশ্যকে দেখেই শামসুন্নাহার বেগম তেলে বেগুনে জ্বলে উঠলেন। এই মেয়েটার জন্য, শুধুমাত্র এই মেয়েটার জন্য আজ এত কিছু। সেদিন দৃশ্যকে দেখে অনেক ভালো লাগলেও আজ দৃশ্যকে তার কাছে বিষের মতো লাগছে। যার পদার্পণের সাথে সাথে তার পরিবারের সব সুখ নিমিষেই ধ্বংস হয়ে গেছে।
মাহাদের মামিরাও ভীষণ ক্ষিপ্ত হলেন। আর আমরিন, তার মন চাইছে এই মেয়েটার মুখটা ঝলসে দিতে, তাহলে আর মাহাদ ভাইকে মায়ার ফাঁদে ফেলতে পারবে না। সকলের দৃষ্টি দেখে দৃশ্য চুপসে গেল। সামনে সকলেই তার দিকে অগ্নিকুণ্ডের শিখা দুই চোখে জ্বালিয়ে রেখেছে, যেন এখনই তাকে ভৎস করে দিবে। দৃশ্য ভীষণ ভয় পাচ্ছে। শামসুন্নাহার বেগম চিৎকার দিয়ে বলে উঠলেন, ওই অলক্ষী আমার বাইতো কোনো সাহসে আইছস? আমার পোলারে খাইয়াও তোর মন ভরে নাই, এখন আমার নাতিরে খাইতে আইছস? দৃশ্যর চোখ ভিজে উঠল। সে দাদির কাছে এসে দুই হাত চেপে নিজের হাতে ধরে বলল, দাদি আমাকে মাফ করে দিন, আমাদের একটা ভুলের জন্য এত বড় ঝামেলা হবে আমি বুঝতে পারিনি। আজ আঙ্কেল ও আমাদের মাঝে নেই। শামসুন্নাহার বেগম যেন আরো তেতে উঠলেন। তিনি হাত ঝাড়া মেরে সরিয়ে নিলেন আর বললেন, নাটক করবি না জানোয়ারের বাচ্চা, আমার নাতির মাথা খাইছিস তুই, নাইলে তোর মতো কুলাঙ্গার বাপের মাইয়ারে পছন্দ করত না। আমার সংসারের সব সুখ শান্তি তোরা নষ্ট করছিস। বহু বছর আগে আমার ছোট পোলার জীবনেরা নষ্ট কইরা তোগো মন ভরে নাই, অহন আমার নাতির পিছে পড়ছিস। দৃশ্য কাঁদতে কাঁদতে বলল, দাদি আপনি আমাকে ভুল বুঝছেন, আমি মাহাতকে সত্যি ভীষণ ভালোবাসি। জল্লাদের বাচ্চা আমারে ভালোবাসা শিখাস? তোর বংশে মায়া মহব্বত বলতে কিছু আছে? সব হইলি শয়তান। আইজ তোর বাপের লাইগা আমার বড় পোলাডা মরছে, আমার বুকের মানিক আর নাই। এই বলে তিনি কাঁদতে লাগলেন। মাহাদের বড় মামি বললেন, ছি, এর জন্যই লোক বলে জাতের মাইয়া কালো ভালো। এই মেয়ের তো জাত ঠিক নাই। যার বাপ একটা জানোয়ার তার মেয়ে কেমন হবে জানা আছে। দৃশ্য কাঁদছে, ভীষণ কাঁদছে। কথাগুলি বিষাক্ত লাগছে, কিন্তু তার কাছে এই কথার কোনো জবাব নেই। শামসুন্নাহার বেগম ক্ষিপ্ত হয়ে বললেন, এখনই আমার বাসা থাইক্কা বাইর হ। তোর মতো অলক্ষী মাইয়া যে বাড়িতে কদম ফালাই বসে বাড়ির সুখশান্তি নিমিষে শেষ হইয়া যাইব। দৃশ্য আবারও দাদির হাত ধরে বলল, দাদি আমাকে এইভাবে তাড়িয়ে দিবেন না, আমি সবকিছু পেছনে ফেলে এসেছি। ঠিক এই সময় বাড়িতে প্রবেশ করে মাহাদের বড় মামা। দৃশ্যকে দেখে তার ভীষণ রাগ হয়। এত কিছুর পর এই মেয়ের সাহস কি করে হয় এই বাড়িতে আসার? তিনি তো ওই আশরাফ হুসাইনকে জেলের ভাত খাইয়ে ছাড়ত। আমজাদ রহমান হসপিটালে থাকা অবস্থায় তিনি আশরাফের নামে মামলা করতে চেয়েছিলেন, কিন্তু আমজাদ রহমান তাদের সাফ শব্দে মানা করে দিয়েছেন। না হলে এই মেয়ের 14 ঘুষ্ঠিকে তিনি জেলের ভাত খাইয়ে ছাড়তেন। তিনি রাগী গলায় বললেন, এই মেয়ে তুমি এই বাসায় কি করো? বের হও এখনি, সাহস তো কম না তোমার। দৃশ্য দাদির দিকে হাত জোর করে বলল, দাদি আমি কোথায় যাব? এটা আমার স্বামীর বাড়ি, প্লিজ আমাকে তাড়িয়ে দিবেন না। শামসুন্নাহার বেগম এবার যেন নিজের রাগটা কিছুতেই সামলাতে পারলেন না। আল্লাহ জানেন তার মধ্যে কি শক্তি ভর করেছে। তিনি দৃশ্যর গালে পর পর কয়টা চর মেরে চুলের মুঠি ধরে বললেন, কিসের স্বামীর বাড়ি? তোর বাপ না এই বিয়ে মনে না? তোরে নিয়া যাওয়ার লাইগা আমার পোলারে চোট দিল, আর অহন তুই নাটক করতে আইছস? অনেকক্ষণ যাবৎ বাহিরে চেঁচা মেচির শব্দ পাচ্ছেন আখি রহমান, কিন্তু উঠে যাবার কোনো ইচ্ছে নেই। তবে এত শব্দে আর নিজেকে সামলাতে না পেরে বেরিয়ে এলেন, আর দৃশ্যকে দেখেই চমকে গেলেন। হঠাৎ দৃশ্যর নজর পড়ে আখি রহমানের দিকে। দৃশ্য ভরসা পায়, এই মানুষটা নিশ্চয়ই তাকে বুঝবে। এই মানুষটার মধ্যে সে নিজের মাকে দেখেছিল।
সেদিন কত আদরে তার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন। কিন্তু দৃশ্যর চিন্তাধারাকে বদলে দিল আখি রহমানের দৃষ্টি। তার সেই কঠিন দৃষ্টি দৃশ্যকে ক্ষত বিক্ষত করে দিল। যে দৃষ্টিতে ছিল ঘৃণা। দৃশ্যর গায়ে হাত তোলা দেখেও তিনি সেখানেই নির্লিপ্ততাভাবে দাঁড়িয়েছিলেন। অন্যদিকে সবাই তাকে যাচ্ছে তাই বলে যাচ্ছে। এমনকি আমরিনও বাদ যায়নি। শামসুন্নাহার বেগমের মধ্যে বেশ কয়েকটা চর বসিয়েছেন তার গালে। তিনি এক প্রকার জোর করে দৃশ্যকে দরজার কাছে নিয়ে যাচ্ছেন। এই মেয়েকে তিনি এক মুহূর্ত এই বাড়িতে রাখবে না। দৃশ্য এবার শামসুন্নাহার বেগমের পায়ে পড়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, দাদি আমি আপনার পায়ে পড়ছি। এত নিষ্ঠুর হবেন না। আমাকে একটা বার মাহাদের কাছে যেতে দিন। আমি এই সময় তার পাশে থাকতে চাই। আমারও তাকে বড্ড প্রয়োজন। আমাকে তাড়িয়ে দিবেন না। আমার স্বামীকে ছেড়ে আমি যাব না। শামসুন্নাহার বেগমের রাগে মাথা গরম হয়ে যাচ্ছে। এই মেয়ের জন্য তার বিন্দু মাত্র মায়া হচ্ছে না, বরং একটা কালনাগিনী লাগছে, যার ছোবলে তার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। অথচ এই মেয়ে কেমন নাটক করে যাচ্ছে। এই মেয়েও বাপের মতোই শয়তান। এর ছায়াও তিনি মাহাদের উপর পড়তে দিবেন না। প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে তিনি দৃশ্যর পেট বরাবর একটা লাথি মারে। দৃশ্য ও মাগো বলে পেটে হাত রেখে চিৎকার দিয়ে উঠে। শামসুন্নাহার বেগম আজ নিজের মধ্যে নেই। তিনি চিৎকার করে বলে উঠে, বেয়াদবের বাচ্চা বের হ আমার বাড়ি তো থাইকা। এই বাড়ি তো তোর কোনো জায়গা নাই। আমার চোখের সামনে থাইকা বের হ। কথাটা বলেই তিনি আরও 2টা লাথি মারেন, যার একটা লাগে দৃশ্যর বুকে আর একটা লাগে তলপেটে। তীব্র যন্ত্রণায় দৃশ্য ফ্লোরে গড়াগড়ি করতে থাকে। 2 হাতে পেতে ঝাপটে ধরে রেখেছে মেয়েটা। এমন কাণ্ডে সবাই হতবম্ব হয়ে যায়। শামসুন্নাহার বেগম এমন একটা কাজ করে বসবেন কেউ ভাবতে পারেনি। আখি রহমান নিজেও হতবম্ব। তিনি কয়েক কদম আগাতেই শুনতে পেল মাহিমের চিৎকার। তিনি উপরে তাকিয়ে দেখলেন মাহিম ভাবি বলে ডাকতে ডাকতে সিঁড়ি বেয়ে নিচে নামছে। আর মাহাদ সিঁড়ির ধরে ঠায় দাঁড়িয়ে আছে। কেমন পথন বনে গেছে মাহাদ। এক দৃষ্টিতে দৃশ্যর দিকে তাকিয়ে আছে। আখি ভাবল কখন আসলো মাহাদ। মাহিম নিজের রুমের বারান্দায় বসেছিল। বাবাকে ছাড়া দিনগুলি কেমন বিষাদ লাগছে। বাবা যে মন ভালো করার ঔষধ। হঠাৎ নিচ থেকে অনেক শব্দ শুনতে পেয়ে রুম থেকে বের হয়ে দেখল তার ভাই সিঁড়ির ধরে দাঁড়িয়ে আছে, একদম পাথরের মতো। হয়তো এই দুনিয়াতে নেই। সে দ্রুত সিঁড়ির কাছে আসতেই দেখল দৃশ্য ফ্লোরে পড়ে আছে আর তার দাদি একটা লাথি মারল। যেহেতু দৃশ্য পেটে হাত রেখেছিল তার মানে দাদি আগেও লাথি দিয়েছে। এটাই প্রথম না। সে আর ভাবতে পারল না। চিৎকার দিয়ে নিচে চলে আসল। দৃশ্যর কাছে এসে ফ্লোরে বসে পড়ল আর বলতে লাগল, ভাবি তুমি ঠিক আছো? বেশি খারাপ লাগছে? দাদি তোমার মাথা ঠিক আছে? ভাবির গায়ে কেন হাত তুলছ? মাহিমের মুখে ভাবি শুনে শামসুন্নাহার বেগম রেগে গেলেন আর বললেন, খবরদার ওরে ভাবি কবি না। এই জানোয়ারের বাচ্চার কোনো যোগ্যতা নাই এই বাড়ির বউ হওয়ার। এখনই বের হইতে ক। দাদি তুমি পাগল হয়ে গেছ? ভাবি এই বাড়ির বউ। তুমি তাকে এইভাবে আঘাত করতে পারো না। সে কোথাও যাবে না। ভালোই জাদু জানিস মাইয়া। আমার পোলাগো আর নাতি দুইডারে বশ কইরা ফালায়ছস। দাদি চুপ করো। আখি রহমান আর দাঁড়িয়ে থাকতে পারছেন না। আজ কেন যেন দৃশ্যর প্রতি তার মায়া কাজ করছে না। এই মেয়েটার জন্য আজ তার স্বামী তার কাছে নেই। তিনি মাহাদের দিকে তাকালেন। মাহাদের দৃষ্টি মায়ের দিকে।
যে দৃষ্টি বলছে মা ওর কষ্ট হচ্ছে, দাদিকে থামাও। কিন্তু তিনি কিছুই বললেন না, বরং আরো কঠিন দৃষ্টিতে মাহাদের দিকে তাকালেন। তার দৃষ্টি কঠিন হলেও চোখে ঝরছে অশ্রু। তারপর নিজের রুমে চলে গেলেন। মায়ের চোখের জল মাহাদের অন্তর আত্মাকে নাড়িয়ে দিল। তার পুরো শরীর কাঁপছে। দৃশ্যর নজর পড়ল মাহাদের দিকে। মাহাদের জীর্ণ শীর্ণ চেহারা দেখে মুহূর্তেই দৃশ্য নিজের পেটের ব্যথা ভুলে গেল। ঈষৎ কি হাল হয়েছে মানুষটার। এলোমেলো চুলে মাহাকে বেমানান লাগছে। মন চাইছে হাত দিয়ে চুলগুলি ভাঁজ করে দিতে। চোখগুলো ফোলা। সে কষ্টে জোরে কাঁদতে লাগল। আর বলল, মা মাহাদ, মাহাদ দেখো আমি চলে এসেছি। দাদিকে বোঝাও না একটু। মাহাদ নিচে নেমে আসল। দৃশ্যর সামনে দাঁড়াল। হাত ধরে দাঁড় করিয়ে দিল দৃশ্যকে। দৃশ্য ব্যথায় কুকিয়ে উঠল। কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারছে না। পড়ে যেতে নিলে মাহাদ দ্রুত তাকে কোলে তুলে নেয়। এই দৃশ্য দেখে শামসুন্নাহার বেগম প্রচণ্ড রেগে গেলেন। আর বললেন, ছি মাহাদ, লজ্জা করে না তোর? আবার এই মায়ার জালে ফাইসা গেলি? এই মায়ার লাইগা তোর বাপ আজ নাই। আমাদের কইলজাডা আজ মাটির নিচে। আর তুই এই বেহায়া মাইয়ারে এই বাড়িতে তুলবি? নিজের মায়ের লাইগা মায়া লাগে না? এই মায়ার লাইগা আজ তোর মা বিধবা। আর তুই কিনাছি? তুই একটা কুলাঙ্গার। বিধবা শব্দটা মাহাদের বুকে তীরের ন্যায় বিঁধল। বুকে রক্তক্ষরণ হল। তার চোয়াল শক্ত হয়ে গেল। সে কাউকে আর কিছু না বলে দৃশ্যকে নিয়ে সোজা বাসা থেকে বেরিয়ে আসল। দৃশ্য মাহাদকে ঝাপটে ধরে একদৃষ্টিতে তাকিয়ে রইল। নিজেকে নিরাপদ মনে হচ্ছে। পেটের ব্যথাকে আর ব্যথা মনে হচ্ছে না। সে তার স্বামীর কোলে আছে। তার বুকের কাছে আছে। আর কি লাগে? বাকি দুনিয়া যা খুশি বলুক। এই মানুষটা পাশে থাকলে সে সব হজম করে নিবে। চলবে।